যেহেতু সবকিছুর মূলে সংবিধান এবং একটি রাষ্ট্রের প্রতিটি বিভাগ প্রতিটি দিক কীভাবে পরিচালিত হবে তা ঠিক করা হয় এই সংবিধানের মাধ্যমেই। সেহেতু এই সংবিধান সংস্কার কমিশন কি প্রস্তাব দেয়, বিশেষ করে 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর এই যে সাংবিধানিক স্বৈরাচার তৈরি নিয়ে যে একটা আলোচনা, যে সংবিধান থেকেই স্বৈরাচার তৈরির পথ তৈরি হয় বা একজন প্রধানমন্ত্রী স্বৈরাচারী হবার একটা ম্যান্ডেট পেয়ে যায়, সেই জায়গায় এই সংবিধান সংস্কার কমিশনের কি প্রস্তাব আসে এটি নিয়ে তো আলোচনা এতদিন ছিলই। আজকে বিকাল 5টায় এই সংবিধান সংস্কার কমিশন ওয়েবসাইটে এই আমার হাতে আছে এই সুপারিশগুলো, এই সুপারিশের সারসংক্ষেপ প্রকাশ করেছে। আমি আজহার লিমন এই আগামী কয়েক মিনিটে এখানে কি আছে দর্শক সেটি আপনাদেরকে জানাবো। শুরুতেই যেটি আমরা দেখছি যে এই সংবিধান সংস্কার কমিশন যেই সুপারিশটি করেছে এই সারসংক্ষেপে আমরা দেখছি তারা বলছে দেখছি যে 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণঅভ্যুত্থান এই দুইটি ঘটনাকেই কিন্তু এক ধরনের গুরুত্ব দেওয়া হয়েছে। যেটি আমরা দেখছি যে শুরুতেই এখানে যেটি বলা হয়েছে যে সংবিধান সংস্কার কমিশন একটি কার্যকর গণতন্ত্র, মৌলিক মানবাধিকার সুনিশ্চিত করা, জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বলছে যে 7টি বিষয়কে তারা গুরুত্ব দিচ্ছে। এর 1 নম্বরে আছে যেটি বলা হচ্ছে যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলনস্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র প্রস্তাব। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এটি তারা বলছে যে 7টা বিষয়কে সামনে রেখে তারা এই পুরো সুপারিশপত্রটা তৈরি করেছে, সেটির 1 নম্বরে আছে। এখানে একটা যোগ করার বিষয় বা পরিবর্তন হলো যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এগুলো কিন্তু মহান মুক্তিযুদ্ধেরই মূলনীতি ছিল, যেগুলো পরবর্তীতে সংবিধানেও কিন্তু আত্মীকরণ করা হয়েছে। কিন্তু এর সঙ্গে আমরা দেখছি যে এই 24-এর যে গণঅভ্যুত্থান তার আলোকে এই বহুত্ববাদ ও গণতন্ত্র এই দুটিকেও কিন্তু সংবিধানের অংশ করার একটা প্রস্তাব এখানে করা হয়েছে। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে যে ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা, যেটি গেল সংবিধানে আমরা দেখেছি যে ক্ষমতার একটা একচ্ছত্র অধিকারী হয়ে যান যিনি প্রধানমন্ত্রী থাকেন, তিনি সমস্ত ক্ষমতার এক ধরনের কেন্দ্রবিন্দু। আমরা সামনে যখন আগাবো তখন আমরা দেখব যে কীভাবে কী প্রস্তাবের মাধ্যমে সেখানে একটা ব্যালেন্স কিংবা ভারসাম্য করার একটা প্রস্তাব করেছে এই কমিশন। 3 নম্বরে যেটি আলাদা করে উল্লেখ করা হয়েছে যে প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস, এই বিষয়টা কিন্তু এই সামনে আমরা পাবো। অন্তর্বর্তী সরকার নিয়ে একটা সুনির্দিষ্ট কাঠামো, যেটি আগের সংবিধান ওই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর ছিল না, সেটি এখানে আলোচনায় বা সেটি সামনে রেখে এটি করা হয়েছে। তাই বলা হচ্ছে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের একটা প্রয়োজন সামনে রেখে এই প্রস্তাবগুলো তৈরি করেছে কমিশন, সেটিও বলা হচ্ছে এটি 5 নম্বর দিক। আর 6 নম্বর দিক হলো যে শক্তিশালী স্থানীয় ব্যবস্থা সুনিশ্চিত করা, এটিও তাদের মাথায় ছিল সমস্ত প্রস্তাব করার ক্ষেত্রে। আরেকটা দিক আছে যে মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণ, সাংবিধানিক সুরক্ষা ও বলবৎযোগ্যতা নিশ্চিতকরণ। আমরা দেখি যে এই সমস্ত দিকগুলোর আলোকে তারা আসলে কি করেছে। প্রথমেই আছে যে প্রস্তাবনা সংবিধানের একটা মূল দিক হিসেবে বিবেচনা করা হয়। আগের সংবিধান বা এখন যে সংবিধান আছেন বলবৎ আছেন, যেটিকে সংস্কারের জন্য এত আলাপ আলোচনা, এত কমিশন গঠন বা এগুলো হচ্ছে, সেইখানে কিন্তু মহান মুক্তিযুদ্ধকে সামনে রেখেই প্রস্তাবনাটা তৈরি করা হয়েছিল 1972 সালে এই সংবিধান কমিটি। এখানে আমরা একটু পড়ি যে এখানে কিন্তু এই যে 24-এর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান, সেই জন আকাঙ্ক্ষা, এই বিষয়গুলোকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তারা বলছে যে সংবিধানের বিদ্যমান প্রস্তাবনাকে নিম্নোক্ত ভাষ্য দিয়ে প্রতিস্থাপন করার জন্য সুপারিশ করছে কমিশন। তারা কি ভাষ্য দিতে চাইছে? বলছে যে আমরা বাংলাদেশের জনগণ যারা এই ভূখণ্ডের মানুষের মুক্তির লক্ষ্যে ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতায় জনযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি, অর্থাৎ এখানে 71-এর কথা কিন্তু বলা হচ্ছে, কিন্তু এবং এর পরবর্তীতে আসলে 24-এর যে স্প্রিট, সেখান থেকে এখানে কিছু কথা বলা হয়েছে। পরবর্তীতে বলা হয়েছে যে গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছি। তার মানে হলো যে ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতায় জনযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন, আর দ্বিতীয়ত হলো গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। তারপরে বলা হচ্ছে যে আমরা সকল শহীদদের প্রাণ উৎসর্গকে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বা অঙ্গীকার করছি যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের যে আদর্শ বাংলাদেশের মানুষকে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এবং গণতন্ত্র বৈষম্যহীনতার যে আদর্শ 2024-এর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে একতাবদ্ধ করেছিল, সেই মহান
আদর্শ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে, প্রস্তাবনাটা এভাবে লেখা হয়। তারপর বলা হচ্ছে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জনগণের সার্বভৌম অধিকার প্রয়োগের মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রকে সংবিধানের মূল নীতি হিসাবে গ্রহণ করে জনগণের জন্য একটি সংবিধান রচনা ও বিধিবদ্ধ করছি, যে সংবিধান বাংলাদেশের জনগণের সর্বোচ্চ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ এবং যে সংবিধান স্বাধীন সত্তায় যৌথ জাতীয় বিকাশ সুনিশ্চিত করবে এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষণ করবে। তার মানে আগের প্রস্তাবনার থেকে এই প্রস্তাবনার আসলে কিছু বিষয় যোগ হয়েছে, আগেটাও রাখা হয়েছে, নতুন কিছু যোগ হয়েছে। নাগরিকতন্ত্র আছে তাদের এই প্রস্তাবনার যে সংক্ষিপ্ত সার বা যে সুপারিশ, তার পরেই এখানে একটা বড় পরিবর্তন আসছে। তারা বলছে যে এই আগে যেখানে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ছিল, অর্থাৎ এই যে প্রজাতন্ত্র ব্যাপারটা বা এই যে নাগরিক যে প্রজা, এই ধরনের একটা জায়গা থেকে এই বের হয়ে আসার জন্য এই সংবিধান সুপারিশ কমিটি যেটা বলছে যে এই সমস্ত শব্দগুলোর পরিবর্তে, অর্থাৎ প্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে নাগরিকতন্ত্র আর হলো গণতন্ত্রী বাংলাদেশ, এই শব্দগুলো ব্যবহার করা হবে। এটাকে এক ধরনের বলা যায় যে একটা ইন্টারপ্রিটেশন বা ভালো একটা অনুবাদ, যেটা আমরা এটার ভিত্তিতে বলতে পারি যে ইংরেজিতে কিন্তু জিনিসগুলো ঠিক থাকছে, যেমন তবে ইংরেজি সংস্করণে রিপাবলিক ও পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ আগে যেখানে রিপাবলিকের বাংলা করা হতো প্রজাতন্ত্র, সেখানে এরা বলছে যে নাগরিকতন্ত্র আমরা এই বাংলাটা করছি। আর পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা যেমন আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ছিল, সেইখানে এই কমিটি সুপারিশ করেছে যে এটা গণতন্ত্রী বাংলাদেশ হওয়া উচিত। আমরা একটু আগাই। এই নাগরিকতন্ত্রের 2 নম্বর জায়গায় তারা সুপারিশ করেছে যে ভাষা, নাগরিকতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, তবে সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত সকল ভাষা এদেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। নাগরিকত্বর জায়গায় একটা পরিবর্তন আসছে, যেটিকে বলা হয়েছে যে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি। কমিশন এই বিধানটি বিলুপ্ত করার সুপারিশ করছে। এই জায়গায় তাহলে কী হবে? সুপারিশ করছে যে বর্তমান অনুচ্ছেদের যে 6-2 ধারা আছে, সেটি সংশোধন করে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন বা প্রতিস্থাপিত হবে। নাগরিকতন্ত্রে আমরা উল্লেখযোগ্য এই বিষয়গুলোই দেখছি। সংবিধানের মূলনীতি যেটি আমরা এরই মধ্যে আলোচনা করে ফেলেছি, যেটি যে মহান মুক্তিযুদ্ধের যে মূলনীতি ছিল এবং 24-এর যে গণতন্ত্র এবং বৈষম্যহীনতার যে আদর্শ ছিল, দুটিকে এক করা হয়েছে। এবং আমরা আরেকটি ব্যাপার এখানে দেখতে পারি যে সংবিধানের মূলনীতি হিসাবে আমরা আরেকবার পড়ি যে বাংলাদেশ একটি সংবিধানের মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক। এটি হলো সংবিধানের মূলনীতিকে তারা সুপারিশ করছে। রাষ্ট্রের মূলনীতির জায়গায় যেটি ছিল যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং গণতন্ত্র, যেটি বর্তমান বা এই যে সংবিধানকে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেখানে ছিল, সেইখান থেকে গণতন্ত্র আছে, কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এগুলো আসলে বাদ দেওয়ার একটা সুপারিশ কিন্তু করা হয়েছে। যেটি আমরা আরও অনেকগুলো বিষয় আছে। সবশেষ একটু আইনসভার যে দিকটা আছে, সেই দিকটা নিয়ে আমরা আলোচনা করে আজকের এই আলোচনাটা শেষ করব। যে আইনসভা একটা উল্লেখযোগ্য পরিবর্তন আনার কথা বলেছে সংবিধান সুপারিশ কমিশন। বলা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে, নিম্ন কক্ষ হবে এবং উচ্চ কক্ষ হবে। জিনিসগুলো একটু কঠিন, কিন্তু একটু সহজ করে বলি যে নিম্ন কক্ষটা হবে প্রচলিত যে নির্বাচন পদ্ধতি আছে, যেটি যারা সবচেয়ে বেশি ভোট পায় প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি বা আসনগুলোতে, তারা নির্বাচিত হবে এবং যে দল সবথেকে বেশি আসন পাবে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে তারাই সংসদ গঠন করবে, সরকার গঠন করবে। কিন্তু এইখানে যেটি করা হয়েছে যে নিম্নকক্ষে এই আগের যে পদ্ধতি সেটি রাখা হয়েছে, কিন্তু নিম্নপক্ষের যে আসন সংখ্যা সেটি কিন্তু 300 থেকে 400 করা হয়েছে। এবং এখানে যে পরিবর্তনটা আনা হয়েছে সেটি হলো যে 300 আসনে সরাসরি যে কেউ অংশ নিতে পারবে, কিন্তু 100টি আসন লটারির ভিত্তিতে, যে এই নির্বাচনে এই 100টি, এই নির্বাচনে এই 100টি, এই 100টি আসন প্রত্যেক দলের নারী প্রার্থীকে দিতে হবে। এটার একটা বড় পরিবর্তন আমরা দেখছি যে সেখানে সব দল প্রার্থী দেবে, কিন্তু সেই 100টি আসনে শুধু নারী প্রার্থী হবে। যে আগের যে সংরক্ষিত নারী আসন সেটি কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম 10% তরুণ তরুণীদের জন্য দেওয়া হবে। এটাও আরেকটা ব্যাপার কিন্তু এখানে যোগ করা হয়েছে।
প্রতিদ্বন্দ্বিতার বয়স সংসদ সদস্য হিসেবে সেটা 25 থেকে 21 করা হয়েছে। ডেপুটি স্পিকার যে 2 জন থাকবে সেটি বলা হয়েছে নিম্নকক্ষে, সেখানে অবশ্যই একজনের বিরোধী দল থেকে থাকতে হবে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, রাজনৈতিক দলের প্রধান, বাংলাদেশের যে কালচার সবই একজন হয়, সেই জিনিসটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে একজন সংসদ সদস্য এই 3টা পদের যে কোনো একটা পদ অধিষ্ঠিত হতে পারবে তারা, বা হোল্ড করতে পারবে। যেই আমাদের সবশেষ যে সংশোধনীর মধ্য দিয়ে যে সংবিধানে যেটি আছে যে দলের বাইরে ভোট দেওয়া যাবে না, এখানে বলা হচ্ছে অর্থ বিল বাদে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বিলে, যে কোনো আইনে দলের বাইরেও কিন্তু ভোট দিতে পারবে সংসদ সদস্যরা। আর স্থায়ী কমিটি যেটি আছে সংসদের, সেখানে বিরোধী দল থেকে এই স্থায়ী কমিটির সভাপতি নির্বাচন করা হবে। আর শেষ করি যে উচ্চকক্ষের বলা হয়েছে যে 105 সদস্যের একটা উচ্চকক্ষ হবে। সেই 105 সদস্যের মধ্যে 100 জন জাতীয় সংসদ নির্বাচনের, যেটি দিয়ে নিম্নকক্ষ নির্বাচন গঠিত হলো, সেটাতে যে সংখ্যানুপাতিক ভিত্তিতে, সেখান থেকে সংখ্যানুপাতিক ভিত্তিতে এই 100 জন নির্বাচিত হবে উচ্চ কক্ষের জন্য। অর্থাৎ জাতীয় নির্বাচনে যে ভোটগুলো আছে, কোন দল কত শতাংশ আসন পেয়েছে, সেই শতাংশের ভিত্তিতে কিন্তু এই 100 জন কিন্তু এখানে নির্বাচিত হবে। আর এই 100 জনের মধ্যে এখানে বলা হয়েছে যে এই অনগ্রসর থাকবে 5%, তাদের জন্য বরাদ্দ থাকবে, এবং বাকি 5 জন এই রাষ্ট্রপতি, যারা এই কোনো এই দলের মধ্যেও নেই কিংবা অনগ্রসর কোথাও নেই, রাষ্ট্রপতি এই বাকি 5 জনকে নির্বাচিত করতে পারবেন। এখানে একটা শর্ত দেওয়া আছে যে 1% অন্তত ভোট পেতে হবে এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে। এই পুরো যে জাতীয় নির্বাচন, সেখানে যারা ন্যূনতম 1% পাবে তারাই আসলে এই নিম্নকক্ষে তারা প্রতিনিধিত্ব করতে পারবেন। উচ্চকক্ষের যে স্পিকার, এখানেও আসলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবে। তবে ডেপুটি স্পিকার যে 2 জন থাকবে, সেখানে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে যে বিরোধী দল থেকে কিন্তু একজন থাকবে। আন্তর্জাতিক চুক্তি নির্বাহী বিভাগ, আন্তর্জাতিক চুক্তির ব্যাপারে বলা হয়েছে জাতীয় স্বার্থ ও রাষ্ট্র নিরাপত্তায় প্রভাবিত করে এমন কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের পূর্বে আইনসভায় উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন নিতে হবে। অর্থাৎ এই যেই চুক্তি জাতীয় স্বার্থ নিরাপত্তা, যেগুলো নিয়ে এখন বর্তমান সময়ে বেশ আলোচিত হচ্ছে, যে প্রতিবেশী দেশের সঙ্গে অনেক চুক্তি কথা আসছে যেগুলো জনগণ জানতো না, এই সমস্ত চুক্তি কিন্তু আর এই গোপনে বা সরকার চাইলেই করতে পারবে না। সেগুলোর জন্য কি করতে হবে, আইনসভার নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ 2 কক্ষেরকে জানাতে হবে এবং তাদের ভোটে অনুমোদন নিতে হবে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল বড় হয়ে যাচ্ছে, এগুলো হয়তো আমরা ভবিষ্যতে আলোচনা করব। শেষ করতে চাই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর তাদের নিয়ে যে প্রস্তাবনাগুলো এখানে আসছে, সেটা হলো যে বলা হচ্ছে যে রাষ্ট্রপতির মেয়াদ হবে 4 বছর, রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বারের বেশি অধিষ্ঠিত হবেন না। এবং যেটি বলা হচ্ছে যে আগে যেভাবে সংসদ থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হতো, এখন ওরকম নয়। রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলীর এই যে ইলেকটোরাল কলেজটা কি হবে, সেটা এখানে বলা হয়েছে যে আইনসভার উভয় কক্ষের সদস্য প্রতি একটি করে ভোট প্রতিটি জেলা সমন্বয় কাউন্সিল, এনসিসি, যেটি নিয়ে আর আলাদা আলোচনা আছে, এরা আসলে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। আর প্রধানমন্ত্রীর ব্যাপারে বলা আছে যে আইনসভার যে নিম্নকক্ষ তারা প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন, কিন্তু এই প্রধানমন্ত্রীর মেয়াদও হবে 2 বছর এবং একাধিক্রমে 2 বা অধিক আসনে তারা অংশ নিতে পারবেন না এবং 2 বারের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। অনেক কিছু বিষয় আছে অন্তর্বর্তী সরকার নিয়ে, আমরা দেখছি সেই অন্তর্বর্তী সরকারের বিষয়গুলো এখানে রাখা হয়েছে, সেখানেও মেয়াদ রাখা হচ্ছে 90 দিন। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণেরও অনেক আলাপ আলোচনা আছে। এখন হলো যেটি প্রশ্ন আসছে যে এই যে আলোচনাগুলো, এখানে যে প্রস্তাবগুলো করা হয়েছে, এগুলো মানুষের অধিকার এবং বাংলাদেশ রাষ্ট্র গণতান্ত্রিক যে বিকাশ, সেটিকে সামনে রেখে এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, যেটি সব পক্ষ হয়তো মানবেন এটি আশা করছেন বিশ্লেষকরা। কিন্তু এইটা শুধুমাত্র একটা প্রস্তাব, এটির আসলে কতটা বাস্তবায়ন হবে সেটি কিন্তু নির্ভর করছে বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপর, অন্যান্য পক্ষের উপর, যেটির জন্য একটা জাতীয় ঐক্যমত্য কমিশন করা হয়েছে। সেই ঐক্যমত্য কমিশনে এই পক্ষগুলো আসলে বাংলাদেশ রাষ্ট্রের এই যে ভবিষ্যৎ নির্ধারণের জন্য যে সুন্দর একটা সুযোগ, এটি আসলে কতটা বাস্তবায়ন হতে দেবেন বা কতটা হবে, সেটির জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। তো ধন্যবাদ আজকের এই লাইভে।